সো মোদিজি ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছে গেছেন, আর এটা মোদিজির রাজনৈতিক জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠকগুলির মধ্যে একটি হতে চলেছে। হয় তিনি সেখানে একেবারে গেম চেঞ্জার হয়ে ফিরবেন, আর নয়তো কোনো না কোনো বড় ধরনের ধাক্কা লাগবে, ওদিকে হোক বা এদিকে। ইন্ডিয়া ইনোভেটস প্রোগ্রামও সেখানে লঞ্চ করা হয়েছে, কিন্তু এগুলি সেই খবর যেগুলি মেইন স্ট্রিম মিডিয়া কভার করছে। আসল বিষয় হলো এমন অনেক কিছুই ঘটছে যা মিডিয়া মোটেই কভার করছে না। মোদিজি আসলে সেখানে কি করতে গেছেন সেটাই কেউ বলছে না। আমরা G7 এর সদস্যও নই, তবুও ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাক্রন মোদিজির জন্য কিছু মন্তব্যও করেছেন, ভারতের জন্যও বলেছেন, কিন্তু সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এরপর আরও একটি ইম্পর্টেন্ট ঘটনা রয়েছে। মোদিজি সেই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হতে চলেছেন যিনি 33 বছর পর স্লোভাকিয়া সফর করলেন। আর তারপর আসবে সবথেকে বড় বৈঠক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি আলোচনা। রিসেন্টলি আমাদের কয়েকজন নাবিকের মৃত্যু হয়েছে, তাদের ওপর গুলি চালানো হয়েছে বা জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে তারা প্রাণ হারিয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু আমরা প্রকাশ্যে রাগও দেখাতে পারছি না, কারণ আমেরিকার সঙ্গে ট্রেড ডিলও সাইন করতে হবে। তাই এটি কোনো সাধারণ বিদেশ সফর নয়, এটি এমন একটি সফর যেখানে একদিকে বিশাল পাওয়ার প্লে দেখাতে হবে যার আর্থিক মূল্য $50 বিলিয়ন বেশি হতে পারে, অন্যদিকে নিজেদের নাগরিকদের মৃত্যুর বিষয় নিয়েও কথা বলতে হবে এবং ভবিষ্যৎকে সিকিউর করার পথও তৈরি করতে হবে। এই কারণেই আমি বলছি যে এটি মোদিজির জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ঝুঁকিপূর্ণ বৈঠকগুলির মধ্যে একটি। যদি তিনি এই সফর থেকে সফল হয়ে ফেরেন, তাহলে গ্লোবাল অর্ডারের মধ্যে ভারতের যে প্রভাব রয়েছে তা আরও শক্তিশালী তো হবেই। আর এদিকে চীনও বিষয়টিকে খুব কাছ থেকে দেখছে, কারণ মোদিজি আসলে কি করছেন, বিশেষ করে স্লোভাকিয়ায় তিনি যা করতে যাচ্ছেন সেই সম্পর্কে ভারতীয় মিডিয়ার প্রায় ধারণাই নেই, কিন্তু চীন এই বিষয়গুলিকে খুব কাছ থেকে অবজার্ভ করছে। এই কারণেই আমি আপনাদের সামনে সেই বিষয়গুলি তুলে ধরবো যেগুলি বিহাইন্ড ক্লোজ ডোরস প্যারিস, এভিয়ান এবং ব্রাতিস্লাভায় আলোচনা হতে চলেছে। বন্ধুরা, এবার ডিফেন্স ক্ষেত্রের এমন কিছু চুক্তি হতে পারে যেগুলি এতদিন সিক্রেট ছিল, কিন্তু আর সিক্রেট থাকবে না। স্লোভাকিয়া সংযোগী সেই জায়গা যেখানে গুরুত্বপূর্ণ ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এর প্রভাব চীনের জন্য অত্যন্ত বড় ধাক্কা হয়ে উঠতে পারে। দেখুন, চীনের কাছে এটা যে বড় ধাক্কা সেটা আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলছি, কারণ এটি সত্যিই বড় ধাক্কা, আর সেই কারণেই চীন এই বিষয়টি নিয়ে রিপোর্ট করছে। এরপর আসবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক, যা 17 জুন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আগে ফ্রান্স কি করছে? ফ্রান্স ক্লিয়ারলি জানিয়েছে ভারতের অবস্থান তাদের কাছে টপ প্রায়োরিটি। পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়েও বেশি গুরুত্ব তারা ভারতকে দিচ্ছে। কিন্তু হঠাৎ করে ভারত ফ্রান্সের টপ প্রায়োরিটি পার্টনার হয়ে উঠল কিভাবে, সেটা বুঝতে হলে আমাদের প্রায় 4 মাস পিছিয়ে যেতে হবে। 17 ফেব্রুয়ারি 2026 ম্যাক্রন মুম্বাইতে পৌঁছান, আর সেখান থেকে সবকিছু চেঞ্জ হয়ে যায়। ভারত ও ফ্রান্সের মধ্যে এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার পর দুই দেশের সম্পর্ককে শুধু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হয়নি, এর জন্য নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই মর্যাদা ফ্রান্স বিশ্বের আর কোনো দেশকে দেয়নি, না আমেরিকাকে, না জার্মানিকে, না ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকেও নয়। এই বিশেষ স্ট্যাটাস শুধুমাত্র ভারতকেই দেওয়া হয়েছে। কেন? কারণ এর অন্যতম কারণ ছিল ম্যাক্রন সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ভারত ও ফ্রান্স তাদের ডিফেন্স কোঅপারেশনকে আরও 10 বছরের জন্য বাড়িয়ে দেয়। ভারতীয় বায়ুসেনার জন্য 114টি নতুন রাফাল যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি রাফাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যামার মিসাইল ভারতে তৈরি হবে, এমন হেলিকপ্টারও ভারতে উৎপাদনের পরিকল্পনা রয়েছে যেগুলি মাউন্ট এভারেস্টের চূড়া পর্যন্ত পৌঁছাতে সক্ষম। শুধু উৎপাদনই নয়, সেগুলি ওয়ার্ল্ডের মার্কেটে এক্সপোর্টও করা হবে। এছাড়া ভবিষ্যতে অ্যাডভান্স মিলিটারি টেকনোলজিস যৌথভাবে ডেভেলপ করার বিষয়েও দুই দেশ কাজ করবে। বর্তমানে ভারত যত রাফাল সংগ্রহ করেছে তার ফলে ডিসল্ট কোম্পানির সবথেকে বড় গ্রাহক এখন ভারত। এই তালিকায় অন্য কোনো দেশ ভারতের কাছাকাছিও নেই। এমনকি ফ্রান্স নিজেও যত রাফাল ব্যবহার করে, ভারতের সংগ্রহ সেই সংখ্যার কাছাকাছি বা তারও বেশি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু নাও কোশ্চেন যে এত রাফাল দিয়ে ভারত কি করবে? অ্যাকচুয়ালি আপনারাও আন্দাজ করতে পারছেন যে এগুলি হয়তো পাকিস্তান বা অন্য কোনো আঞ্চলিক সংঘাতের জন্য, কিন্তু এই অ্যানালাইস অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। চীন খুব ভালোভাবেই দেখছে ভারতীয় বায়ুসেনার এত দ্রুত এক্সপ্যানশন। আগে 36টি ছিল, এখন আরও 114টি যুক্ত করার পরিকল্পনা। এত বড় এয়ার পাওয়ার বিল্ড আপ কেন? আসলে চীন বুঝতে পারছে যে এগুলি তাদের জন্যই। এবার বেইজিংও তা বুঝতে পারছে। এই কারণেই মোদিজির এই সফর চীনা মিডিয়ায় অত্যন্ত হাইলাইট করে দেখানো হচ্ছে, অথচ ভারতীয় মিডিয়া অন্য বিষয় নিয়ে ব্যস্ত। এই পুরো সফরে দুটি প্রধান কেন্দ্র রয়েছে। প্রথমটি ফ্রান্স, যেখানে রাফাল এবং অন্যান্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা চলছে, আর দ্বিতীয়টি হলো স্লোভাকিয়া। মজার বিষয় হলো ভারতের খুব কম মিডিয়ায় এই সফরের একটি অংশকে গুরুত্ব দিচ্ছে। ফ্রান্স সফরের পর মোদিজি গেলেন স্লোভাকিয়ায়। স্লোভাকিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে 1993 সালে, অর্থাৎ
প্রায় 33 বছর হয়ে গেছে, অথচ এই সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে সফর করেননি। এবার প্রথমবারের মতো মোদিজি সেখানে গেছেন, কিন্তু কেন? স্লোভাকিয়া কোনো বিশাল অর্থনীতি নয়, ভারত ও স্লোভাকিয়ার মধ্যে খুব বড় যে ট্রেড ভলিউম তাও তো নেই, তাই বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে এই সফরের বিশেষ কোনো অর্থ নেই। কিন্তু স্লোভাকিয়ার কাছে এমন একটি প্রযুক্তি রয়েছে যা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আসলে বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক টেকনোলজিসের মধ্যে একটি তাদের হাতে রয়েছে। ভারত স্লোভাকিয়াকে জানিয়েছে যে তারা যত ট্যাঙ্ক প্রডিউস করতে পারবে ভারত সেগুলি কিনতে প্রস্তুত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, ভারতের তো অর্জুন সহ নিজস্ব ট্যাঙ্ক রয়েছে, তাহলে স্লোভাকিয়ার প্রয়োজন কেন? এর কারণ হিসেবে বলা হয়, স্লোভাকিয়া এখন এমন ধরনের লাইট ট্যাঙ্ক তৈরি করে যা ফিউচার ব্যাটলফিল্ডের জন্য অত্যন্ত উপযোগী। এগুলি কম্প্যাক্ট, ফিউচার রেডি কম্প্যাক্ট ভেহিকলস হিসেবে পরিচিত। এর পাশাপাশি তাদের সেলফ প্রোপেলড হাউইটজার সিস্টেমও অত্যন্ত উন্নত বলে বিবেচিত হয়। অ্যাডভান্স স্টারেজ সিস্টেম, আধুনিক ফায়ার কন্ট্রোল টেকনোলজি এবং নতুন প্রজন্মের যুদ্ধক্ষেত্রের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা এতে রয়েছে। আর কিছু কিছু সিস্টেমে তো রিমোট কন্ট্রোল ক্যাপাবিলিটিও রয়েছে, যেগুলিকে রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোলও করা যায়। এবার একটু ভেবে দেখুন, ভারত যদি স্লোভাকিয়া থেকে এই সিস্টেমগুলি সমস্ত কিনতে চায়, তাহলে মোদিজি কি শুধু কিনতেই সেখানে গিয়েছিলেন? দেখুন, ব্যাপারটা এতটাও সিম্পল নয়। মোদিজি শুধু ক্রেতা হিসেবে যাননি, ভারতের নিজস্ব ডিফেন্স টেকনোলজিও স্লোভাকিয়ার সামনে তুলে ধরেছেন। অর্থাৎ সম্পর্কটা শুধুমাত্র বায়ার সেলার নয়, বরং দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ গড়ে তোলার একটি চেষ্টা। ধরুন, ভারত $1 বিলিয়ন ডিফেন্স আইটেমস কিনলো, একই সঙ্গে ভারতও যদি ওই $1 বিলিয়ন টেকনোলজি, সিস্টেম বা ডিফেন্স আইটেমস রপ্তানি করে, তাহলে দুই দেশের মধ্যে একটি ব্যালেন্সড ডিফেন্স ট্রেড ইকোসিস্টেম তৈরি হয়। এই ধরনের বায়ার সেলার রিলেশনশিপই গড়ে তুলতে চান মোদিজি, আর এই কারণেই তিনি স্লোভাকিয়া সফর করছেন। আর এর সব থেকে বড় দিক হলো ভারতের অস্ত্র এক্সপোর্ট এখন ধীরে ধীরে ইউরোপের ভেতরেও প্রবেশ করতে শুরু করেছে। আজারবাইজান ও আর্মেনিয়ার অঞ্চলে ভারত ইতিমধ্যেই ডিফেন্স আইটেমস সরবরাহ করেছে, এখন সেই উপস্থিতি আরও বিস্তৃত হয়ে ইউরোপের অভ্যন্তরে পৌঁছাতে পারে। ভারতের প্রতিরক্ষা শিল্পের আন্তর্জাতিক বিস্তারও বাড়ছে। পর্তুগাল ইতিমধ্যেই ভারতীয় অংশীদারিত্বে উৎপাদন অবকাঠামো গড়ে উঠেছে, যেখানে ড্রোন টেকনোলজি ও সংশ্লিষ্ট সিস্টেম নিয়ে কাজ শুরু হয়েছে। অর্থাৎ ন্যাটো অঞ্চলের ভেতরেও ভারত ধীরে ধীরে নিজের ডিফেন্স ফুটপ্রিন্টকে বাড়াচ্ছে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে স্লোভাকিয়া কেন আর লাইট ট্যাঙ্কই বা কেন? এর পেছনের কারণটি বেশ গুরুত্বপূর্ণ। চীনের কাছে বিপুল সংখ্যক লাইট ট্যাঙ্ক রয়েছে। তিব্বত সীমান্ত জুড়ে চীন 300-এরও বেশি লাইট ট্যাঙ্ক মোতায়েন করেছে। লাদাখ সেক্টর থেকে শুরু করে অরুণাচল সীমান্ত পর্যন্ত বিভিন্ন এলাকায় এই মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে ভারতের কাছে সেই ধরনের পর্যাপ্ত লাইট ট্যাঙ্ক ছিল না যা এই ডেভেলপমেন্টের সমতুল্য জবাব দিতে পারে। সমস্যা হলো, এই সীমান্ত অঞ্চলগুলি অত্যন্ত দুর্গম, উচ্চভূমি এবং বরফে আচ্ছাদিত। সেখানে ভারী ট্যাঙ্কের পরিবর্তে লাইট ট্যাঙ্কই বেশি কার্যকর। এই কারণেই স্লোভাকিয়ার সফরকে একটি গুরুত্বপূর্ণ মিসিং পিস হিসেবে দেখা হচ্ছে। ভারত চীন সীমান্ত ঘিরে যে মিলিটারি পাজল তৈরি হয়েছে, সেটির একটি গুরুত্বপূর্ণ অংশ সমাধানের লক্ষ্যেই স্লোভাকিয়ার সফর করা হচ্ছে। আর মূলধারার ভিডিও এই বিষয়টি নিয়ে তেমন আলোচনাই করছে না। এবার আবার ফিরে আসা যাক ম্যাক্রোর G7 প্রসঙ্গে। প্রশ্ন হচ্ছে, ভারত যখন G7-এর সদস্য নয়, তখন ম্যাক্রন ব্যক্তিগতভাবে মোদিজিকে কেন আমন্ত্রণ জানালেন এবং ভারতকে বিশেষ গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? মেইনস্ট্রিম মিডিয়ার একটি অংশ বলছে যে এর কারণ গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা কিংবা AI রেগুলেশনের মতো বিষয়। কিন্তু এখানে আমি এই মতের সঙ্গে একমত হতে পারছি না। তার আসল কারণ হচ্ছে অন্য। ইউরোপ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে চীনের অর্থনৈতিক প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ম্যাক্রন হোক বা অন্য ইউরোপীয় নেতারা, তারা দেখছেন যে চীন ক্রমশ ইউরোপীয় শিল্পখাতে নিজের প্রভাবকে বিস্তার করছে। চীনের নিজস্ব অর্থনীতির চাপও রয়েছে, ফলে তারা বিপুল পরিমাণ পণ্য ইউরোপীয় বাজারে প্রবেশ করাচ্ছে, যা স্থানীয় শিল্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই কারণেই ইউরোপের মধ্যে উদ্বেগ বাড়ছে। আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন ইউরোপের বিভিন্ন অংশে এতটাই গভীরভাবে প্রবেশ করেছে যে ভবিষ্যতে সেই প্রভাবের মোকাবিলা করা ইউরোপের জন্য কঠিন হয়ে উঠতে পারে। আর সেই কারণেই ইউরোপ এখন নতুন নতুন স্ট্র্যাটেজিক পার্টনার্স খুঁজছে, যেখানে ভারতের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। ইউরোপ এখন এমন একটি শক্তিকে খুঁজছে যা চীনের ক্রমবর্ধমান প্রভাবের ভারসাম্যকে রক্ষা করতে পারে। যেভাবে আমেরিকা চীনের বিরুদ্ধে গিয়ে একটি কাউন্টার ওয়েট হিসেবে ভারতের দিকে তাকায়, ঠিক একইভাবে ইউরোপও এখন সেই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে শুরু করেছে। যে অঞ্চলে চীনের অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাব গভীরভাবে প্রবেশ করে, সেখানে স্থানীয় শক্তিগুলির গুরুত্ব ধীরে ধীরে কমতে যেতে শুরু করে। আর সেই কারণেই ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স গড়ে তুলতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে যে অগ্রগতি হয়েছে, সেটাও হঠাৎ করে ঘটেনি। ফ্রান্স এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে তারা
চীনের বাড়তে থাকা প্রভাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে বাধ্য হচ্ছে। চীন তার ইকোনমিক এম্পায়ার গড়ে তুলছে বৈশ্বিক উৎপাদন ও বাজার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে। এই কারণেই এখন ফ্রান্স নতুন বিকল্প খুঁজছে। আর এখানেই আসে আইমেক করিডোরের প্রসঙ্গ। ফ্রান্স এখন চাইছে ভারতকে সঙ্গে নিয়ে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা IMEC কে দ্রুত এগিয়ে নিয়ে যেতে, যাতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা মার্কেটে মনোপলি ক্রিয়েট না করতে পারে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চীন আগেই বুঝতে পেরেছিল যে এই ধরনের উদ্যোগ সামনে আসতে পারে। সেই কারণেই সৌদি আরবকে আইমেকের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সৌদি আরব কিছুটা পিছিয়ে গেলেও ইউরোপীয় দেশগুলি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা বেশি আগ্রহী। ভবিষ্যতে অন্য কোনো বিকল্প রুট তৈরি হতে পারে কিনা তার সময় বলে দেবে। এখনও সেই বিষয়ে চূড়ান্ত কোনো ডিসিশন ফাইনাল হয়নি। তবে ভারত ছাড়া এই করিডোর বাস্তবায়ন করা কার্যত অসম্ভব, কারণ ইউরোপের দরকার বিশাল বাজার, আর সেই বাজারের সবথেকে বড় সম্ভাব্য অংশীদারদের মধ্যে ভারত অন্যতম। অন্যদিকে ভারতেরও প্রয়োজন উৎপাদিত পণ্য দ্রুত ইউরোপে পৌঁছে দেওয়ার একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক করিডোর। এই পারস্পরিক প্রয়োজনই ভারতকে ইউরোপের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। এই কারণেই ফ্রান্স ভারতের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করছে এবং G7 বৈঠকে বিশেষ গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। তবে এখনও শেষ হয়নি, কারণ বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী ফ্রান্সের হাতে রয়েছে, আর সংখ্যার বিচারে তা বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম নৌবাহিনীর মধ্যে পড়ে। ফ্রান্স ইতিমধ্যেই ইন্ডো প্যাসিফিক অঞ্চলে সক্রিয়ভাবে অপারেশন পরিচালনা করে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলের অন্যতম প্রধান সামুদ্রিক শক্তি। যদি ভারত ও ফ্রান্সের নৌবাহিনী আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে, তাহলে তাদের সম্মিলিত উপস্থিতি ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি বিশাল স্ট্র্যাটেজিক ফোর্স হিসেবে দাঁড়াতে পারে। সুয়েজ ক্যানাল থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ শিপিং রুটস, এইগুলির ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব তৈরি করা সম্ভব হবে। সাউথ চায়না সি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরে বাণিজ্যিক জাহাজ চলাচল, কন্টেইনার ট্রাফিক, এনার্জি ট্যাঙ্কার্স এবং সাপ্লাই চেইন মুভমেন্টের ওপর নজরদারি ও প্রভাব বৃদ্ধি পেতে পারে। আর সেই কারণেই চীনের আঞ্চলিক প্রভাবের মোকাবিলায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। এই কারণেই ম্যাক্রন ভারতকে G7 বৈঠকেও আমন্ত্রণ জানিয়েছেন এবং বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর আমার মতে এই বিষয়টি গণতন্ত্র, ক্লাইমেট চেঞ্জ বা AI ইন্টিগ্রেশনের থেকেও বড়। এটি মূলত স্ট্র্যাটেজিক সার্ভাইভালের প্রশ্ন, আর সেই কারণেই এই সার্ভাইভাল চ্যালেঞ্জের কেন্দ্রে রয়েছে চীন। এবার ফ্রান্স এবং স্লোভাকিয়া প্রসঙ্গ মোটামুটি পরিষ্কার। চলুন এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, 17 জুনের সেই পসিবল মোদি ট্রাম্প মিটিং। এটি মোদিজির ওয়ান অফ দ্য বেস্ট মিটিংও হতে পারে, কারণ এই দিন দুই নেতার ফেস টু ফেস মিটিং হচ্ছে। শেষবার ট্রাম্প ও মোদি সরাসরি সাক্ষাৎ করেছিলেন ফেব্রুয়ারি 2025-এ। এরপর দুই দেশের সম্পর্ককে ঘিরে নানা টানাপোড়েন দেখা গেছে। আর রিসেন্টলি ইরানের কাছে 7 জন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনাও বড় একটি ইস্যু হয়ে উঠেছে। এর পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে কখনো 50%, কখনো 100% ট্যারিফের হুমকি দেওয়া হয়েছে। আর রাশিয়া থেকে তেল কেনা নিয়েও ভারতের উপর চাপ তৈরি হয়েছে। কখনো বলা হয়েছে যে তেল কেনা বন্ধ করতে, আবার কখনো সীমিত অনুমতির ইঙ্গিতও দেওয়া হয়েছে। এছাড়া ভারত আমেরিকার ট্রেড ডিল নিয়েও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা হচ্ছে। তাহলে এই বৈঠকে ঠিক কি কি বিষয় উঠতে পারে? প্রথমত, ট্রেড ডিল নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা হবে। দ্বিতীয়ত, রাশিয়ার তেল আমদানি বন্ধ করার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করা হতে পারে, সেটি নিয়েও আলোচনা হবে। তবে আই হোপ ভারত সেই প্রস্তাবে রাজি হবে না। আর তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে সেটা হচ্ছে H1B ভিসা। বর্তমানে 10 লক্ষেরও বেশি ভারতীয় H1B ভিসা বা ভিসা রিনিউয়ালের অপেক্ষায় রয়েছেন। ট্রাম্প প্রশাসনের আরোপিত রেস্ট্রিকশনগুলিও এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুও হতে পারে। তো মিটিংয়ের মূল বিষয়গুলি হলো এনার্জি, ইরান, চাবাহার পোর্ট, কোয়াড এবং ভারত আমেরিকা সম্পর্ক। ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যেতে চায়, পাশাপাশি আমেরিকার জ্বালানিও নিতে আগ্রহী। কোয়াডে ভারত চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক জোটে যেতে চায় না। ভারত বর্তমানে রাশিয়া, আমেরিকা ও ফ্রান্স সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে মাল্টি অ্যালাইনমেন্ট নীতি অনুসরণ করছে। ফ্রান্সের ডিফেন্স, স্লোভাকিয়ায় প্রযুক্তি এবং আমেরিকার সঙ্গে ট্রেড ও স্ট্র্যাটেজিক সহযোগিতা, এই তিনটি হচ্ছে ভারতের এখন প্রধান লক্ষ্য। আর এটি মোদিজির অন্যতম গুরুত্বপূর্ণ এবং কঠিন কূটনৈতিক সফর, যার ফলাফল ভারতের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক অবস্থানের উপর বড় প্রভাব ফেলবে।